শুক্রবার স্পেশাল রান্নাতে আম্মু হাজির হলো জমিদারি ভোজ নিয়ে। আমার আম্মুর হাতের এই গ্লাসি যে কোনো রেস্টুরেন্টের গ্লাসির স্বাদকেও হার মানাবে। এই রান্নাটা আমার আম্মুর হাতে সব রান্নার মধ্যে থেকে একটা বেস্ট আইটেম। গ্লাসি রান্না করার জন্য আম্মু প্রথমে একটি প্যানে দিয়ে দিল খাঁটি সরিষার তেল। এই গ্লাসি রান্নাটা সরিষার তেল দিয়ে করলেই স্বাদটা অথেন্টিক পাওয়া যায় আর খেতেও বেশি ভালো লাগে। প্রথমেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিল। এবার বেরেস্তাগুলোকে তেল ছেঁকে তুলে সাইডে রাখলো, এগুলো পরবর্তীতে ব্যবহার করবে। এই গ্লাসি রান্নাটায় বেরেস্তা ব্যবহার করার স্টাইলটা একটু ডিফারেন্ট, ভিডিওটা দেখতে থাকলেই জানতে পারবেন। এবার তেলে দিয়ে দিল কিছু গরম মশলা, যেমন তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস আর জয়িত্রী। আস্ত গরম মশলাগুলোকে তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিল পেঁয়াজ কুচি। সরিষার তেল দিয়ে রান্না করতে গেলেই তেলে কেমন ফেনা উঠে, তখন দেখা যায় না যে পেঁয়াজটা কতটুকু ভাজা হয়েছে। এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু পেঁয়াজটাকে আম্মু বেশি ভেজে লাল করেনি, শুধু হালকা নরম করে নিয়েই দিয়ে দিল পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে তেলের সাথে মিক্স করেই দিয়ে দিল আদা রসুন বাটা। আজকে আম্মু ফ্রেশ আদা রসুন বাটা করার টাইম পাইনি, তাই আম্মু ফ্রিজে রাখা আদা রসুন বাটাটাই ব্যবহার করেছে। আদা রসুনের রং দেখেই হয়তো আপনারা বুঝে গিয়েছেন। পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিবে একটি ক্লাসিক স্পেশাল মশলা। কাজু বাদাম, কাঁচামরিচ আর পোস্তদানা একসাথে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে রেখেছিল, সেটাই আম্মু এখানে দিয়ে দিল। এবার এই গ্লাসি স্পেশাল বাটা মশলাটাকেও তেলে কিছুক্ষণ ভেজে নিল। এবার দিয়ে দিচ্ছে ফ্যাটানো টক দই। টক দইটাকে যে কোনো গ্রেভিতে অ্যাড করার আগে আম্মু অবশ্যই টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেয়। এতে করে টক দইটা গ্রেভিতে অ্যাড করার পর ছানা ছানা হয়ে যায় না বা ফেটে যায় না, খুবই স্মুথ ক্রিমি একটা গ্রেভি তৈরি হয়। এবার দিয়ে দিল 1.5 কেজি গরুর করলির মাংস। অথেন্টিক্যালি গ্লাসি মাটন দিয়ে রান্না করা হয়, কিন্তু আমাদের বাসায় বিফের করলির মাংস দিয়েই গ্লাসিটা বেশি পছন্দ করা হয়। তাই আম্মু সবসময় গ্লাসি রান্না করার জন্য বিফের করলির মাংসটাই ব্যবহার করে। মাংসটাকে গ্রেভির সাথে কিছুক্ষণ রান্না করে নিয়ে দিয়ে দিল স্বাদ মতো লবণ। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিল, যেমন ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া। যেহেতু এই গ্লাসি রান্নাটা হোয়াইট গ্রেভিতে হয়ে থাকে, তাই এই রান্নাতে কোনো রকম হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া আম্মু ব্যবহার করে না। প্রথমেই যে কাঁচামরিচ বাটাটা দিয়েছিল সেটার ঝালেই এই সম্পূর্ণ গ্লাসিটা রান্না হবে। গুঁড়ো মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটাকে ঢেকে দিল মাংসগুলো কষানোর জন্য। এই গ্লাসি রেসিপিটার একটা বৈশিষ্ট্যই হলো এই রান্নাতে মশলা খুবই কম ব্যবহার করা হয়। এতে করে একদম অথেন্টিক মাংসের স্বাদটা পাওয়া যায়। আর দেখতেই পারছেন এই গ্লাসি রান্নাতে কত রাজকীয় স্বাদের মশলা ব্যবহার করা হচ্ছে। তাই এই বিফ গ্লাসিটা খেতেও একদম বাদশাহী স্বাদের হয়ে থাকে। মাংস থেকে যেই পানিটা উঠেছে এই পানিতেই আম্মু মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মাংস কষানোর জন্য আম্মু কোনো এক্সট্রা পানি অ্যাড করেনি, মাংসের পানিতেই মাংসটাকে কষিয়ে নিলে স্বাদটা খুব ভালো হয়। পানিটা যখন অনেকটাই শুকিয়ে গিয়ে তেল এমন উপরে ভেসে উঠেছে, তখন দিয়ে দিল সাদা গোলমরিচের গুঁড়া আর কিছু আস্ত কালো গোলমরিচ। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু এই আস্ত গরম মশলাগুলো তুমি প্রথমে গরম মশলার সাথে তেলে কেন ভেজে অ্যাড করলে না, এখন কেন অ্যাড করছো? তখন আম্মু বলল, যদি প্রথমে তেলে ভেজে অ্যাড করতো তাহলে অনেক বেশি ফ্লেভার রিলিজ করে দিত, আর এখন অ্যাড করলে খুবই মাইল্ড একটা ফ্লেভার আসবে, তখন খেতে বেশি ভালো লাগবে। দেখলেন এক একটা রান্নার কত ধরনের টেকনিক থাকে, আর এইসব খুঁটিনাটি টেকনিকের জন্যই কিন্তু একটা রান্না এতটা বেশি মজাদার হয়ে যায়। তাই সেম রেসিপির স্বাদও এক একজনের হাতেরটা খেতে এক এক রকম লাগে। মাংসের পানি দিয়ে মাংস কষানো হয়ে গিয়েছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এবার আম্মু দিয়ে দিল 1 কাপ দুধ। এবার এই দুধ দিয়ে মাংসটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিবে। দুধ দিয়ে যখন মাংসটা কষানো হয়ে গিয়েছে আর এমন ভুনা ভুনা হয়ে এসেছে, তখন আমি এসে টুপ করে একটি মাংস খেয়ে ফেললাম। অলরেডি মাংসটা খেতে এতটা বেশি মজা লাগছিল যে বলে বোঝানোর মতো না। এবার মাংসটাকে সম্পূর্ণ সিদ্ধ করার জন্য আম্মু দিয়ে দিল পরিমাণ মতো গরম পানি। এবার এই পানিতেই আম্মু মাংসগুলোকে স্লো কুক করবে 1 ঘন্টার মতো। এই 1 ঘন্টায় মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আর মাংসের সমস্ত ফ্লেভার জুসেস এই ঝোলটাতে রিলিজ হয়ে যাবে। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু 1 ঘন্টা তো অনেক বেশি সময়, এত সময় লাগবে এটা রান্না করতে? তখন আম্মু আমাকে বলল, দেখো আমি চাইলে তো এই গ্লাসিটাকে প্রেসার কুকারে রান্না করতেই পারতাম, কিন্তু প্রেসার কুকারে রান্না করার স্বাদ আর এইভাবে স্লো কুকে রান্না করার স্বাদ একরকম কখনোই হবে না। আম্মু বলল, প্রেসার কুকারে মাংস সিদ্ধ করলে মাংসটা প্রেসারে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তখন মাংসের ভিতরে জুসেসগুলো ভালোভাবে ঝোলে রিলিজ হতে পারে না। আর এইভাবে স্লো কুক করলে মাংসের জুসেসগুলো আর ফ্লেভারগুলো ঝোলে খুব সুন্দরভাবে রিলিজ হয়ে যায়, তখন এটা খেতে খুব বেশি ভালো লাগে।
এই 1 ঘন্টার মধ্যে কিছুক্ষণ পর পর আম্মু ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে দিয়েছে। বিফ ক্লাসির ঝোলটা যখন অর্ধেকের মতো কমে হালকা ঘন হয়ে এসেছে তখন দিয়ে দিল 5টি সিদ্ধ ডিম। অথেন্টিক গ্লাসি রান্নাতে কিন্তু সিদ্ধ ডিম ব্যবহার করা হয়, তাই আমার আম্মুও সবসময় গ্লাসি রান্না করলে এখানে সিদ্ধ ডিম ব্যবহার করে। গ্লাসি রান্নাটা এখনও হওয়া আরও অনেক বাকি, কিন্তু আম্মু ডিমটা একটু আগেই অ্যাড করে দেয়। এতে করে ডিমটা ঝোলের সাথে খুব ভালোভাবে কাইন্ড অফ ম্যারিনেট হয়ে যায়। নামানোর কিছুক্ষণ আগে আম্মু গ্লাসিতে দিয়ে দিল আম্মুর আরেকটি গ্লাসি রান্না করার সিক্রেট উপকরণ। সেই যে রান্নার প্রথমেই আম্মু পেঁয়াজ বেরেস্তা করে তুলে রেখেছিল, সেই পেঁয়াজ বেরেস্তা আর দুধের স্বর একসাথে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নিয়েছে। সেই পেস্টটাই এখানে অ্যাড করে দিল। এই পেস্টটা যখন গ্লাসিতে অ্যাড করা হয় তখন আমার মনে হয় 2 বাড়ি দূর পর্যন্ত এই গ্লাসের ঘ্রাণ ছড়িয়ে পড়ে। এত সুন্দর একটা ঘ্রাণ আসে যে ইচ্ছে করে চুলা থেকে নামিয়ে এখনই খেয়ে নিই। এই পেঁয়াজ বেরেস্তা আর মালাইয়ের পেস্টটা অ্যাড করার পর আম্মু গ্লাসিটাকে আবারও 10 মিনিটের মতো ঢেকে দিল। এবার ঢাকনা তুলে দিয়ে দিল ঘি আর চিনি। লাস্টের দিকে এমন ঘি অ্যাড করলে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে, আর চিনি অ্যাড করাতে টক দইয়ের ফ্লেভারটা ব্যালেন্স হয়ে যাবে। এবার দিয়ে দিল কিছু আলু বোখরা। আম্মু বলল আলু বোখরাগুলো দেওয়ার পর এটাকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে আলু বোখরাগুলো সফট হয়ে গ্রেভিতে খুলে যেতে পারে। ঘি আর চিনি অ্যাড করার পর আম্মু চুলার ফ্লেমটাকে লো করে বিফ গ্লাসিটাকে ঢেকে দিল তেলগুলো উপরে ভেসে আসা পর্যন্ত। আম্মু বলল ট্রেডিশনাল বিফ গ্লাসি রান্না করাতে অনেক বেশি পরিমাণে তেল ব্যবহার করা হয়। বেশি পরিমাণে বলতে অনেক বেশি। এই গ্লাসির ঝোলের উপরে 1 স্তর পরিমাণ একটা তেলের লেয়ার থাকে, তার মানে এত পরিমাণ তেল ব্যবহার করা হয়। কিন্তু আম্মু বাসায় গ্লাসি রান্না করলে তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করে, কারণ বাসায় রান্না করলে শুধু শুধু এত অস্বাস্থ্যকরভাবে রান্না করার কি দরকার। আমার মনে হয় না তেল এই গ্লাসির ফ্লেভারটাকে এত বেশি চেঞ্জ করতে পারবে, কারণ আমার আম্মুর হাতে রান্না করা বিফ গ্লাসি বা যে কোনো রেস্টুরেন্টে রান্না করা বিফ গ্লাসির মধ্যে আমি কখনোই কোনো পার্থক্য খুঁজে পাইনি। এই পর্যায়ে সবগুলো মাংস মোমের মতো নরম হয়ে গিয়েছে, ঝোলটাও কতটা বেশি ঘন হয়ে এসেছে, আর দেখতে খুব বেশি ইয়ামি লাগছে। আমার কাছে বিফ গ্লাসির এই কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট লাগে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। তাই আমি আম্মুকে সবসময় বলি এই কনসিস্টেন্সিটাই রাখতে। এই কনকনে শীতে এমন গরম গরম ধোয়া ওঠা বিফ গ্লাসি হলে আর কি লাগে বলুন তো। আমি তো আর ওয়েট করতে পারবো না, তাই আমি এখনই দ্রুত খেতে বসে পড়লাম। মাংসগুলো এতটা বেশি সফট হয়েছে যে কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না, ধরার সাথে সাথেই একদম গলে যাচ্ছে। আমার এই বিফ গ্লাসিগুলো বেবি নান দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। আপনারা ইচ্ছে করলে এই গ্লাসি পরোটা, কুলচা, সাদা পোলাও বা সাদা ভাত দিয়েও খেতে পারবেন। আমার তো সব কিছুর সাথেই ভালো লাগে। আমি জানি না যে আপনারা ভিডিওতে দেখে কতটুকু বুঝতে পারছেন, কিন্তু আপনাদেরকে বলবো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কি অদ্ভুত মজাদার একটা টেস্ট। মাংসের গ্লাসির এই গ্রেভিটা এতটা বেশি মজাদার আর মুখে লেগে থাকার মতো স্বাদ যে আপনি মাংস ফেলে শুধু এই গ্রেভিটাই খাবেন। যে কোনো উৎসব আয়োজনে বা খুশির সময় আমার আম্মু এই রান্নাটা অবশ্যই করে, তাই এবার আম্মু এই খুশিটা আপনাদের সাথেও শেয়ার করলো। আমার এই শুক্রবার কাটলো আম্মুর হাতের ওয়ান অফ দ্য বেস্ট বিফ গ্লাসি খেয়ে। দেখি পরের শুক্রবার আম্মু আমাদের কি বানিয়ে দেয়। শেষ।